আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এ যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটাকে সলভ করব। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে মূল আলোচনা চলে যাই। প্রথম কোয়েশ্চেনটাই বলেছে কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানো কৌশল কোনটি। মানে কম্পিউটার যখন কথা নিজেও বলতে পারবে অথবা সে কোনো কথাকে শুনে সেটাকে রিড করতে পারবে, তো এই কৌশলটাকে মূলত বলা হয় স্পিচ প্রসেসিং, যেটার মাধ্যমে সে বলতেও পারে এবং শুনতেও পারে। আর বাকিগুলো যেমন মেশিন লার্নিং সে নিজে নিজে যে লার্নিংটা করে এবং যেটার মাধ্যমে সে পরবর্তীতে ডিসিশন নিতে পারে, এটাকে মেশিন লার্নিং বলে। আর ইমেজ প্রসেসিং হচ্ছে যদি কোনো ইমেজকে সে রিড আউট করতে পারে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সে একবারে স্বাভাবিক যে ভাষা আমরা ব্যবহার করি সেগুলোকে বোঝানো হয়েছে। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। তো আমরা জানি আমাদের জাতীয় পরিচয়পত্র সময় একটা বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তো এই বায়োমেট্রিক্স যে পদ্ধতিটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আসলে মূলত আমাদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আমাদের আইডেন্টিফিকেশন হিসাবে ইউজ করা হয়। তার মানে আমাদের উত্তর হবে বায়োমেট্রিক্স। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। তো তুমি দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত এগ্রিকালচারকে সবচেয়ে বেশি এমফাসাইজ করে। সে বিভিন্ন প্রজাতির কে মডিফাই করে সে চেষ্টা করে ওই প্রজাতি থেকে একটু ডিফারেন্ট, মানে নতুন প্রজাতি না, ওটার মতো করে একটু ডিফারেন্ট আর একটু বেটার তৈরি করার ট্রাই করে। ঠিক আছে, তো এটার মাধ্যমে জীববৈচিত্র্যের উদ্ভব হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মূলত কোনো একটা প্রজাতি মডিফাই হয়। ভালো করে কথাটা মনে রাখো, এটার মাধ্যমে নতুন বৈচিত্র্য কখনোই উদ্ভব হবে না। ঠিক আছে, কারণ তারা একটা একটা যে কোনো ক্লোন করে বা জিন অন্য একটা জায়গায় স্থাপন করার মাধ্যমে মূলত এই কাজটা হয়। তো এই কারণে এইটা প্রথমটা হবে না। অর্থনৈতিক উন্নয়ন হবে, হ্যাঁ অর্থনৈতিক উন্নয়ন হবে, যেখানে আমরা একটা বীজের মাধ্যমে যেই শস্য পাই সেখানে একটা বীজের মাধ্যমে তার যদি ডাবল যদি শস্য পাই, তার মানে এটা ডেফিনেটলি অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা ঠিক আছে। দেশীয় প্রজাতির বিলুপ্তি হবে। তো আমরা যদি অনেক বেশি পরিমাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করি তাহলে আমাদের নতুন প্রজন্ম তৈরি হবে না, ওগুলাই মডিফাই হতে থাকবে। এই কারণে এখানে এই দুইটা কথাকে আমরা ট্রু হিসেবে নিতে পারি। তার মানে অ্যান্সার হবে 2 and 3, রাইট। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে ডক্টর আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে। দেখো এটাকে এই যে তরল বা লিকুইড নাইট্রোজেন বললো না, তার মানে আমরা এটা বুঝে যাব এটা একটা ক্রায়োসার্জারির অ্যাপ্লিকেশন এখানে হয়েছে। চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। আচ্ছা, সফল অপারেশন সম্পূর্ণ করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম, এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেটি বলে, এটা কি বলা হয় ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি বা আর্টিফিশিয়াল যে এনভায়রনমেন্ট তৈরি করে। ওকে, তার মানে আমরা দুইটাই বুঝে গিয়েছি। এবার দেখি কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে। বলেছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি, আমি একটু আগে বললাম যে তরল নাইট্রোজেন বলেছে, তার মানে ক্রায়োসার্জারি। কোয়েশ্চেনটা একেবারে ইজি ছিল। পরবর্তী প্রশ্ন বলেছে অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি। দেখো কোনো কিছু যদি তুমি রিয়েল না বাট রিয়েলের মতো করে একটা অভিজ্ঞতা নিতে চাও, এটাকে বলে সিমুলেট বা সিমুলেশন করা। তো এইটার মাধ্যমে কি হইতে পারে, এটা সিস্টেমের অতিরিক্ত ব্যবহারের ফলে। এই যে কোশ্চেন এটা জানতে চাই, যদি আমরা অতিরিক্ত সিমুলেশন বা ভিআর ইউজ করি তাহলে কি হইতে পারে। মনুষ্যত্ববোধ হারিয়ে যেতে, হ্যাঁ মনুষ্যত্ব অনেক সময় হারিয়ে যায়, ঠিক আছে। বাস্তবতা বিবর্জিত হতে পারে, সেটাও ঠিক আছে। স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারে। তাহলে তিনোটাই রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কে ডাব্লিউ। এখানে এই WWW ওইরকমভাবে কিছু নাই। এখানে যদি আরেকটা ডাব্লিউ থাকতো তার মানে এটাকে বলা হয় ওয়্যারলেস ওয়েব এরিয়া, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যদি এরকম 4টা 4 থাকে তখন এটাকে আমরা 5th জেনারেশনের নেটওয়ার্ক হিসেবে বলতে পারি। আর যদি শুধু নেটওয়ার্ক বলতো যে কোন প্রজন্ম মোবাইলে প্রথম ইন্টারনেট শব্দটা ব্যবহার করে, তখন সেটা চতুর্থ প্রজন্মের মেবি চতুর্থ প্রজন্মের মূলত আইপি নেটওয়ার্ক ইউজ করা হয়। আর ইন্টারনেট প্রথম আসে 3rd জেনারেশনে, ঠিক আছে। আর 2nd জেনারেশনের প্রথম মানে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালের উদ্ভব হয়। ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্ন বলেছে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড কোনটি। আমরা জানি যে ডেটা ট্রান্সমিশন মোড দিকের উপর ভিত্তি করে 3 রকম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর প্রাপকের মানে আমি কতজনকে পাঠাবো, যদি একজনকে পাঠাই এটাকে বলা হয় ইউনিকাস্ট, যদি সবাইকে পাঠাই ওটাকে বলা হয় ব্রডকাস্ট,
যদি স্পেসিফিক আমার পছন্দ মতো কাউদেরকে পাঠাই তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। তো আমরা জানি যে মূলত ইউনিকাস্টের মধ্যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই তিনোটাই পড়ে, ঠিক আছে। তার মানে এই প্রশ্নের উত্তরটা অটো মার্কিং হবে। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে একটি চ্যানেলের মধ্যে দিয়ে 5 সেকেন্ডে তোমার 50,000 বিট। তো আমরা জানি যে বিট আর সেকেন্ডে যখন আমরা হিসাব করব তো বিট বাই সেকেন্ড হয়ে যাবে। তো সেকেন্ড আছে 5, তাহলে 5 দিয়ে 5 কাটা গেলে 10,000, অ্যান্সার হবে 10,000। তার মানে এটা কেবিপিএস, ঠিক আছে। এখন দেখো পরবর্তী প্রশ্নে বলেছে না, এটা 10,000টা সরি কেবিপিএস হবে না, কারণ কেবিতে তো আমরা নাই, আমার মানটা দেওয়া আছে কিসে, বিটে। তার মানে হবে সরি এটা হবে না, অ্যান্সার হবে গো। গো হবে যে 10,000 বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, রাইট। ওকে, এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলেছে আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেঁচানো তার, এই যে পেঁচানো তার বলেছে না, তার মানে এটা বুঝে গেলাম এটা হচ্ছে একটা টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে। আর টুইস্টেড পেয়ার কেবল দিয়ে ল্যান নেটওয়ার্ক তৈরি হয়, এটা তোমরা জানো। তো যুক্ত করেন একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের, এই যে পরিশুদ্ধ এটা ক্রিস্টাল যে গ্লাসের কথা বলেছে না, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তার মানে আমার দুইটা ক্লিয়ার হয়ে গেল। এখন বলেছে দেখো এই পরবর্তীতে সেই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। আচ্ছা ফাইন। এবার বলছে উদ্দীপক কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে। যেহেতু প্রথমে যেই নেটওয়ার্কটা স্থাপিত হয়েছে পেঁচানো কেবল দিয়ে, তার মানে টুইস্টেড পেয়ার কেবল দিয়ে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়, কারণ এই ল্যান 1 থেকে 100 মিটারের দূরত্ব বেশি এই কেবল কাজ করে না, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কের শক্তির অপচয় কম হবে, ঠিক আছে। ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত, এটাকে বলা হয় ইএমআই ফ্রি, অবশ্যই, কারণ যখন ডেটা আলোর মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল না হয়ে অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু তার ইএমআই ফ্রি থাকে আর ইনস্টলেশন ব্যয় কম হবে। তো এখানে ইনস্টলেশন ব্যয় বা এটা সেট আপটা কম হবে না, বলতে এটা খুব কমপ্লিকেটেড হবে, কারণ কোএক্সিয়াল অপটিক্যাল ফাইবার কেবল যে কোনো কিছু করাই মানে সেট আপ করা একটু কঠিন। তার মানে উত্তর হবে 1 আর 2। তো 1 আর 2 কোথায় আছে, এখানে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে এখানে একটা মান দেওয়া আছে, বলেছে এর সমকক্ষ মান কোনটি। তো দেখো এইটা সমকক্ষ মান কোনটি, এটার জন্য আমরা এই দশমিকের পরে যেহেতু আমাদের ক্যালকুলেটর কাজ করে না, তার মানে এই অংশটাকে আমরা ক্যালকুলেটরে আগে অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি আসে। তো তোমরা জানো ক্যালকুলেটর অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের বেজে যেতে হয়, তো আমরা বেজে গেলাম। তারপরে যেহেতু মানটা বাইনারিতে আছে আমি বাইনারিতে কনভার্ট করে ফেললাম ক্যালকুলেটরকে। তারপরে আমি মানটা লিখব 1011, তারপর কি আছে 01। দশমিকের পরের অংশটা আমরা নিব না, ওটা ম্যানুয়াল করে ফেলবো, হ্যাঁ। তো এইটাকে আমরা দুইটা অপশন দেওয়া আছে, একটা অক্টালে দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে, তাহলে আমি দুইটারই কনভার্ট করবো। দেখো বেশিক্ষণ লাগবে না, প্রথমে অক্টালে নেই। দেখো অক্টালে সরি আমরা একটু আরেকবার এটাকে করতে হবে, রাইট, ওকে। নাম্বারটা আরেকবার নেই 1011, ওকে। আগে এটাকে ইকুয়াল দিতে হয়, ঠিক আছে। তো ইকুয়াল দেওয়ার পর আমি প্রথমে এটাকে অক্টালে নিলাম, দেখো 55 মিলে গেছে, দুইখানি 55 আছে। তারপর আমি হেক্সাডেসিমাল নিলাম 2D, তার মানে এখানে আমি এই মূল অংশটা মানে যেটাকে আমরা ইন্টিজার অংশ বলি, এই ইন্টিজার দিয়ে আমি অ্যান্সার পাবো না। তো আমার এই মানে ইন্টিজারের যে এখানে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, দশমিক যেটা, আর এইটাকে ফ্লোট নাম্বার বলে পরের অংশটা, মানে ভগ্নাংশ নাম্বারটা। তো এটাকে আমরা দেখো এখন কিভাবে কনভার্ট করে ফেলি। তোমরা জানো যে আমরা যখন অক্টালে যাব দশমিকের পরে আমরা এইখান থেকে কাউন্ট করব, এই যে এইভাবে যাব। তো এখানে দেখো 01, এখানে একটা অতিরিক্ত একটা 0 দিয়ে আমরা 3টা বিট করবো। তোমরা জানো বাইনারিতে 3 বিট করে অক্টালে নিতে হয়। তো দেখো আমরা কাউন্ট করার সময় এইভাবে কাউন্ট করব, এখান থেকে শুরু করব। এটা হচ্ছে 1 পজিশন, এটা 2 পজিশন, আর এটা হচ্ছে কি 4 পজিশন। তাহলে 2 পজিশন অ্যাক্টিভ, তার মানে আমাদের অ্যান্সার হবে 55.2। আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। এখন যদি তুমি এটাকে হেক্সাডেসিমাল চিন্তা করো তাহলে এখানে আরেকটা শূন্য নাও, তাহলে দেখো তো 1 2 4, এটা 4 পজিশনে, কিন্তু এখানে কি 4 আছে, নাই। ব্যাপারটা কি আসলে ক্লিয়ার হয়েছে না? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কোন ডিভাইসে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। দেখো এই ম্যাক অ্যাড্রেস ব্যবহার করার কারণে সুইচ কি করতে পারে, তার স্পেসিফিক গন্তব্যে সে ডাটাটাকে সেন্ড করতে পারে, একে মানে একটার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় না। এ কারণে ম্যাক অ্যাড্রেস শুধু সুইচ পড়তে পারে।
আর হাব কিন্তু এই ম্যাক অ্যাড্রেস পড়তে পারে না, এই কারণে এটা অনেকটা ব্রডকাস্টের মতো কাজ করে, সবাইকে ডাটা পাঠিয়ে দেয়। আর মডেম কী করে, মডেম সে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটার মাধ্যমে সে মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে ডাটাকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল করতে পারে এবং ডিজিটালকে অ্যানালগ করতে পারে। ঠিক আছে, এবার দেখো এনআইসি মানে এটা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা প্রত্যেকটা কম্পিউটারের একটা ফিজিক্যাল কার্ড, এটা থাকবেই, এটার মধ্যে অ্যাড্রেস লেখা থাকে। এবার দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাটভিত্তিক, ষাটভিত্তিক বলতে বেস 60, সেটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ান, এরা বেস 60 হিসাবে ব্যবহার করেছে। আচ্ছা, পরবর্তী সংখ্যায় দেখো বলেছে দুই ইনপুট কোন গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়। দেখো একটা ট্রুথ টেবিল, তোমরা এটা জানো যে ট্রুথ টেবিলে যখন এক্স অর হয় তখন এরকম হয় 0 0, আউটপুট হয় 1, তারপর হচ্ছে 0 1, এটার আউটপুট হয় না, এটার আউটপুট 0ই হয়, অর এক্সরে, হ্যাঁ, আর এটা হয় 1, তারপর কি 1 0, এটা হয় 1, আর এটা হচ্ছে কি 1 1, এটা হয় 0। মনে রাখবা এই যে প্রশ্নটার ভিতরে তুমি যদি একটু খেয়াল করো যে এখানে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে, দেখো বেজোড় সংখ্যক ইনপুট 1 তখন আউটপুট 1 আসছে, রাইট। এই প্রশ্নটা দেখো দুটি ইনপুট কোন গেটের ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়। দেখো তো ইনপুট 0 1 ভিন্ন না, এই কারণে আউটপুট 1, আবার দেখো ইনপুট দুটি ভিন্ন না, এই কারণে আউটপুট 1। ঠিক আছে, এই প্রশ্নটা যদি এবার এইভাবে করে দুটি ইনপুটের কোন গেটের ইনপুট দুটি একই হলে আউটপুট 1 হয়, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, এক্স অর না হয়ে সেটা তখন এক্স নর হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো, এক্সরে যদি ভিন্ন ইনপুট হয় তাহলে আউটপুট 1 হয়। এছাড়া আরও সহজ হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তার মানে এটা এক্স অর গেট উত্তর হবে। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে, তো সার্কিট আমরা কি করব, অ্যানালাইসিস করে ফেলবো, একবারে সিম্পল। দেখো এই সার্কিটের মধ্যে দেখো এখান থেকে একটা ইনপুট এ গিয়েছে, আর এখান থেকে কি হচ্ছে, একটা এ আসছে আবার একটা বি আসছে, তো এ আর বি এটা কি হলো, আমি একটু এখানে যদি দেখাই, এখান থেকে এ বি আর এটা হচ্ছে নর গেট, তার মানে এ প্লাস বি হোল বার, রাইট। আমি একটু এখানে লিখে তোমাদের যদি দেখাই তাহলে তোমাদের সহজ হবে। আপনি এ প্লাস বি, আমি কানেক্ট করে দিব এখনই তোমাদের এখানের সাথে। দেখো এ বি প্লাস হোল বার, এটা হচ্ছে আমার এই যে এইটুকুর কাজ, এ বি প্লাস হোল বার, এখানে এ বি প্লাস হোল বার আসছে, আর এ আবার এ এখান থেকে গেছে না, এটা কি গেট বলো তো, এটা কিন্তু একটা এক্সর গেট, রাইট। তার মানে এখন আমি এখান থেকে এ আসছে এক্সরের সাথে, তার মানে আমি এটাকে এবার এখানে লিখে ফেলবো এক্সর। তোমরা এগুলা জানো, আমি একটু তারপরে দেখিয়ে দিচ্ছি, এক্সর এ। ঠিক আছে, দেখো আমাদের এটা হয়ে গেছে, কারণ এ প্লাস বি হোল বার এটা আবার এখান দিয়ে ইনপুটে গিয়েছে না, এখানে প্রথম ইনপুট ছিল এটার আউটপুট, আবার এটার ইনপুট এটা, তার এখান থেকে তো এ আসছে, রাইট। তাহলে এ এক্সর এ প্লাস বি হোল বার, রাইট। ফাইন, এবার দেখো আমরা এক্সর গেটের ফর্মুলা জানি যে এক্সরটা হচ্ছে কি হয়, এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমি যদি এটাকে একটু সমাধান করি, পুরাটা এখন এ, হ্যাঁ, আর এটা হচ্ছে বি, রাইট। তাহলে এটাকে আমি যদি বলি এ বার বি, তাহলে যদি এটাকে আমি এ বার বি বলি, দেখো এ প্লাস বি, এটা এখানে আমার কিন্তু এ, তাহলে এ বার বি, আগে তো এটা এ বার অবস্থায় ছিলই, তার মানে এ বার এ, প্রথমে এ হচ্ছে বি, তার মানে এটা হচ্ছে এ বার বি, কোনটা এই যে এটা কি এখন বি ধরবো আমরা, বি, তারপরে কি প্লাস এ বি বার, তাহলে এ কোনটা, যে এইটা এ, তাহলে এটাকে আমি লিখে ফেলি এ প্লাস বি, এই যে বার এটা সহই কিন্তু এ, হ্যাঁ, এটার সাথে এখন আমরা কি করব, বি বার, বি বার মানে কে, এ বার। এটা কিন্তু ফর্মুলা, তোমাদের এটা জানতে হবে, হ্যাঁ, এক্সর গেটের ফর্মুলাটা দেখবা এরকম। ফাইন, এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো এইটাকে ডাবল হলে এটা কেটে যায়, তার মানে এটা নিয়ে আমার আর কোনো কাজ নাই। তাহলে দেখো এ ইন্টু এ, তোমরা জানো এ ইন্টু এতে এ হয়, রাইট, আর প্লাসের প্লাস বি এর সাথে এ যদি আমরা মাল্টিপল মানে লজিক্যাল এন্ড করি তাহলে এটা কি হবে, এ বি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ফাইন, এবার দেখো প্লাস এখানে আমার কি হবে, এখানে যেহেতু এইটা একটা বার অবস্থা আছে, এটাকে আমরা কেটে দিব, কেটে দিলে কি হবে, এবার
এ বার ইন্টু বি বার, রাইট? এ বার ইন্টু বি বার, তারপরে দেখো এ বার ইন্টু বি বার, এটার সাথে যদি আমি একে গুণ করে ফেলি, তার মানে গুণ, এটা তো গুণ অবস্থায় আছে এবার। তাহলে তোমরা জানো এই এবার ইন্টু এবার, তাহলে দুইটা মিলে কি হবে? একটাই এবার হবে। তার মানে এটাকে আমি এখন মুছে দিলাম, তার মানে আমার আলটিমেট এই জিনিসটা রয়ে গেল, রাইট? তো এখন যদি এটাকে আমি একটু ছোট করার চেষ্টা করি, আচ্ছা এটাকে আমরা এখন কি করতে পারি? এবার বি বার, দেখো এখান থেকে যদি আমি এ কমন নিই, এ কমন নিলে কি থাকে বলো? 1 প্লাস বি, রাইট? আর এখানে যেটা সেটা তো থাকবেই, এটা যেটা সেটা থাকুক, হ্যাঁ, এটা আমি লিখলাম না, এটা থাকুক। তাহলে এই 1 প্লাস বি এর মান কত? 1, তার মানে এখানে আমার আলটিমেট কি থাকলো? এ, রাইট? এ, আর এখানে আমার কি আছে? প্লাস এবার বি, রাইট? এবার বি, আমরা একটা ফর্মুলা জানি এবার বি বার, আমরা একটা ফর্মুলা কি জানি? একটা ফর্মুলা বলা আছে যে বিভাজনের উপপাদ্য, দেখো বিভাজনের উপপাদ্য এ প্লাস বিসি। তার মানে আমরা কি করি বিভাজনের উপপাদ্যে? তোমরা জানো যে এটার সাথে প্রথমে বিভাজনের উপপাদ্যে এটার সাথে এক যোগ করি আমরা, এ প্লাস বি, এখানে বি মানে এটাকে বোঝাচ্ছি, হ্যাঁ, এ প্লাস বি, এখানে তো আমার বি নাই, বি এর জায়গায় কি আছে? এবার, তাহলে আমরা লিখবো এবার, কোনো প্রবলেম নেই, ফাইন। এবার তারপর আমরা কি করব? এ প্লাস বি বার, তাহলে এখানে এ তো আমার আছেই, এখানে বি বার যে মানে এ প্লাস বি বার না, আসলে এ প্লাস সি হয়, তো এখানে সি নেই তো বি বার আছে, এখানে আমি ডাইরেক্ট বি বারই বললাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এ প্লাস এ বার, এটার মান কত? তোমরা জানো 1, তাহলে আমাদের আলটিমেট থাকলো কি? এ প্লাস বি বার। তাহলে আমরা দেখি অ্যান্সারে এ প্লাস বি বার আছে কিনা। এ প্লাস বি বার, এক্স্যাক্টলি এই যে এ প্লাস বি বার, এটাই আমার উত্তর হবে, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে এক্সওর গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 1 হবে। তো এখানে তুমি প্রত্যেকটা এই এক্সওরকে কেটে দিবা, কেটে দিয়ে প্রথমে তুমি এন বসাইবা, অর বসাইবা, নেন বসাইবা, নর বসাইবা, একটা একটা করে বসাতে থাকো। তো আমি দেখো প্রথম যদি নেন বসাই, তাহলে দেখো আমাদের আউটপুটটা কি আসে, আমরা একটু দেখে নিই। কী বসাবো আমরা এখন? একটু দেখে নিই, আমরা ন্যান গেটটা বসিয়ে দেখব, রাইট? তো ন্যান গেটটা যদি আমি একটু বসাই, দেখো এখানে সবই ঠিক আছে, এই গেটটার মধ্যে আমি এখন ন্যান গেট বসাবো। তার মানে এক্সোরের যে গেটটা ছিল এটাকে আমি মুছে দিলাম, দেখো এটাকে আমি একটু ইরেজ করে দেই, এটাকে আমি মনে করো এখন গুণ বানিয়ে দিই, গুণ ন্যান গেট, তো এটা পুরাটা হোলবার হবে, রাইট? ঠিক আছে? এবার দেখো আমরা সবসময় যখন সিম্পলিফিকেশন করব, উপরে যে বার থাকে আগে সবার আগে সেটার কাজ করব, তাহলে আমাদের সবচেয়ে ইজি হবে। তাহলে এটাকে সাথে গুণ, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি হোল বার, ঠিক আছে? ন্যান গেট হয়ে গেল। এখন দেখো এটাকে যদি আমি ন্যান গেটটাকে ভাঙি, তাহলে কি হয়? এ প্লাস বি, তো এ প্লাস বি, এখানে একটা বার আছে না, এ একটা বার, আর ওই উপরেরটা কেটে আরেকটা বার, এই যেটা কেটে যাবে না, কেটে গিয়ে আরেকটা বার এখানে আসবে, তার মানে দুইটা বার আসলো, রাইট? তারপর দেখো আর এটা কি গুণ ছিল, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস এর উপর কি আছে? একটা বার আসবে, ঠিক আছে? ফাইন। এবার দেখো পরবর্তীতে আমরা কি করি, এই দুইটা যেহেতু কেটে যাবে, তার মানে এখানে কি থাকলো আমার? এ প্লাস বি, আর এখানে একটা কে আছে? প্লাস এবার আছে না, রাইট? এবার তোমরা জানো এ প্লাস এবার এটার মান কি হয়? এ প্লাস এবার এটার মান কিন্তু 1 হয়, রাইট? তার মানে আমার 1 প্লাস কি হয়? বি হয়, এই যে 1 প্লাস বি, কারণ কি এ প্লাস এবারের মান 1। এবার বলো তো 1 প্লাস বি এর মান কত? মনে রাখবা যে কোনো ভ্যারিয়েবলের সাথে যদি প্লাস 1 হয়ে যায় সেটা আলটিমেট কিন্তু 1ই হয়ে যায়, এটা অরের একটা ফর্মুলা। তার মানে আমার উত্তর 1 মিলে গিয়েছে, রাইট? তার মানে এখানে আমার অবশ্যই কোন গেট ইউজ করতে হবে? ন্যান গেট ইউজ করতে হবে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে সি প্রোগ্রামে একটি স্ট্রিং, মনে রাখবা স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের কম্বিনেশন, একটা সেন্টেন্সের মতো, ঠিক আছে? তো স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? এটাকে বলা হয় স্ট্রিং। এই যে স্ট্রিংয়ের এসটিআর আর সেন্টেন্সের যে লেন্থ অনেক বড়, এটাকে বলে এলিয়েন, তার মানে এসটিআর এলিয়েন, এটাই হবে অ্যান্সার।
এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়, এটা হচ্ছে স্পান। ঠিক আছে, স্পান কী করে, কোনো মানে রো স্পান, কল স্পান, এগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা সেলের কতগুলো রো হবে, কতগুলো, কোনো একটা সেলের কতগুলো কলাম হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করে, তার মানে উত্তর হবে স্পান। পরবর্তী প্রশ্ন বলছে টেবিলের বর্ডার থেকে ডেটার দূরত্ব। দেখো টেবিলের বর্ডার থেকে ডেটার দূরত্ব হচ্ছে এরকম, মনে করো এই আমি একটা টেবিলের সেল আঁকলাম, একটা দিয়ে বুঝাই, হ্যাঁ, এই সেলের আমি ডেটাটা এইখানে লিখলাম 1। তো এই যে এই ডেটা থেকে এই সেলের যে দূরত্ব, এই যে দেখো এটা থেকে এটা যে ডিস্টেন্স, এটাকে বলা হয় সেল প্যাডিং। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে বর্ডার থেকে ডেটার দূরত্ব, এটাকে বলা হয় সেল প্যাডিং। যদি এখানে আরেকটা সেল হইতো, এরকম আরেকটা সেল আমি ড্রয়িং করে দেখাই, মনে করো এই যে একটা সেল থেকে আরেকটা সেলের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় সেল স্পেসিং। ঠিক আছে, আর কল স্প্যান আর রো স্প্যান হচ্ছে, দেখো এই একটা সেলকে আমি কতগুলো কলামে ভাগ করতে পারবো সেটাকে বলা হয় কল স্প্যান, আর একটা সেলকে আমি কতগুলো রোতে মানে ভাগ করতে পারবো সেটাকে বলা হয় রো স্প্যান। রোর মাধ্যমে এগুলা ভাগ হয় আর কলামের মাধ্যমে খাড়াগুলা ভাগ হয়। ঠিক আছে, ওকে, দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে সুভাষ HTML কোড দিয়ে hsc.jpg নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করলেন। আচ্ছা, তৈরি করলো, পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য, মনে রাখবে কোনো ওয়েব পেজ যদি সবাইকে প্রদর্শন করতে চায় তার একটা IP অ্যাড্রেস লাগবে, তার হোস্টিং করা লাগবে, তার ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা লাগবে, মাস্ট, না হলে কিন্তু এটা সবাই দেখতে পারবে না। এবার দেখো প্রশ্ন বলেছে যেহেতু এটা ছবির কথা, যে জেপিজি না, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এই যে জেপিজি দিয়েছে তার মানে এটা ছবি লাগবে। তো এখানে বলেছে উদ্দীপকের ফাইলের জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট, মনে রাখবা ছবির যে অ্যাট্রিবিউট সেটাকে বলা হয় SRC, দ্যাট মিনস সোর্স। আর ইমেজ হচ্ছে ছবির ট্যাগ। ঠিক আছে, আর href এটাকে বলা হয় লিঙ্কের অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর অল্ট হচ্ছে যদি কোনো কারণে কোনো ছবিকে আমরা ভাষাইতে না পারি তখন একটা টেক্সট লিখে দিই, সেটাকে বলে অল্ট ট্যাগ। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে পাবলিক আইপি ব্যবহার। আচ্ছা, সুভাষ গৃহীত পদক্ষেপের জন্য, হ্যাঁ, তার পাবলিক আইপি ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওয়েব পেজের হোস্টিং অবশ্যই করতে হবে, না হলে তো মানুষ দেখতেই পারবে না। আর যদি ওয়েব পেজের রেজিস্ট্রেশন না করো, তার মানে ডোমেইন নেমই না থাকলে, তাহলে তো হবেই না। তার মানে উত্তর কী হবে, 1 2 3। ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। IEEE এটাকে বলে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। এটা একটা বিশ্বখ্যাত একটা মানে সংস্থা, যারা কি করেছে বর্তমান সময় সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসাবে পাইথনকে তারা বলেছে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রোগ্রামে একটা কোড দেওয়া আছে, এখানে x এর মান 100 দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। তারপর বলেছে x, এটার মানে হচ্ছে ডিভাইড, তার মানে x ডিভাইড 20। বলো তো x এর মান 100কে 20 করে ডিভাইড দিলে কত হয়, 5 20 100, রাইট, তার মানে 5। পরবর্তী সে প্রিন্ট করেছে, দেখো x এর মানটা কি 5 আছে না, 5, আর পাওয়া মানে পাওয়ার, তাহলে পাওয়ার কার উপর উঠবে, 5 এর উপরে কে উঠবে, 2 উঠবে, তাহলে এখানে 2, তাহলে 5 স্কোয়ার, তার মানে 25। অ্যান্সার হবে কি 25। আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকের কোডে আবশ্যকীয় হেডার ফাইল হলো। দেখো এখানে আবশ্যকীয় যে হেডার ফাইল, তো 1 নম্বরে স্টুডিও থাকবেই, কোনিও যেহেতু এখানে গেটস দেয় নাই তার মানে কোনিও লাগবে না, আর যেহেতু পাওয়ারের কাজ আছে তার মানে ম্যাথ, এটা লাগবেই, তার মানে উত্তর হবে 1 and 3, রাইট। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ডাবল ডেটা টাইপের মেমোরি কত বাইট মেমোরি। আচ্ছা, মনে রাখবো এই ডেটা টাইপ 4 রকমের ছিল আমাদের পুরো বইটার মধ্যে। তো প্রথমে খ্যার, তো এটাকে আমরা কৌশলগতভাবে 2^0 বলি, তার মানে 2^0 মানে 1, তার মানে খ্যার হচ্ছে 1 বাইট। আর খ্যারের পর হচ্ছে ইন্টিজার, এটাকে বলা হচ্ছে 2^1, তার মানে 2 বাইট। তারপর হচ্ছে কি ইন্টিজার পরে ফ্লোট, ফ্লোট মানে 2^2, 2 মানে কত 4 বাইট। আর লাস্টেরটা হচ্ছে ডাবল, কারণ ফ্লোটের বড়টা হচ্ছে ডাবল, তো ডাবল হচ্ছে 2^3, তাহলে 2^3 হলে কত হয় 8, তার মানে উত্তর হবে 8। আশা করি তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। যদি তারপরে কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।